বন্ধুরা, আমার নাম শাহরিয়ার রবিন। পেশায় আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার জীবনটা ছিমছাম গোছানোই ছিল। স্ত্রী উম্মে কুলসুমকে নিয়ে আমার ছোট্ট সংসার। আমাদের মধ্যে ছিল আন্তরিক ভালোবাসা আর পারস্পরিক শ্রদ্ধা। কুলসুম খুব সহজ সরল আর আবেগপ্রবণ একটি মেয়ে। বিয়ের পর 2 বছর যেন স্বপ্নের মতো কেটে গেল। আমরা একে অপরের ভালো লাগা মন্দ লাগাগুলোকে সম্মান করতাম। আমাদের এই সুখের সংসারে কখনো কোনো জটিলতা আসবে এটা আমি কল্পনাও করিনি। কিন্তু জীবনের সব হিসাব তো আর এক সরল রেখায় চলে না। আমার জীবনে সেই অনাকাঙ্ক্ষিত মোড়টা শুরু হয়েছিল সেদিন, যেদিন আমার শাশুড়ি মনোয়ারা বেগম আমাদের সাথে থাকতে এলেন। আমার শাশুড়ি মনোয়ারা বেগম অল্প বয়সেই মাত্র 40 বছর বয়সে স্বামীকে হারান। আমার শ্বশুর খুব ভালো মানুষ ছিলেন। তার অকাল প্রয়াণে শাশুড়িমা একা হয়ে পড়েন। কুলসুম তার একমাত্র সন্তান হওয়ায় এই পৃথিবীতে মা মেয়ে ছাড়া আর কেউ ছিল না। তাই কুলসুমের অনুরোধে আমিই তাকে আমাদের বাসায় নিয়ে আসার সিদ্ধান্ত নিই। আমি ভেবেছিলাম মা মেয়ে একসঙ্গে থাকলে কুলসুমও খুশি থাকবে আর শাশুড়িমাও তার একাকিত্ব ভুলে নতুন করে বাঁচার আনন্দ খুঁজে পাবেন। প্রথম প্রথম সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছিল। তিনি আসাতে কুলসুমের মুখের হাসি যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছিল। মনোয়ারা বেগম খুব পরিপাটি আর গোছানো স্বভাবের ছিলেন। তিনি এসেই সংসারের ছোটখাটো কিছু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। আমি বিষয়টিকে খুব ইতিবাচকভাবেই দেখেছিলাম। ভেবেছিলাম মা হিসেবে তিনি আমাদের সংসারটাকে আরও সুন্দর করে গুছিয়ে দেবেন। প্রথম কয়েক সপ্তাহ আমি অফিস থেকে ফিরে দেখতাম মা মেয়ে মিলে গল্প করছে, রান্না করছে। আমার ফিরতে দেরি হলে শাশুড়িমা উদ্বেগ প্রকাশ করতেন, ফোন করে খোঁজ নিতেন। তার এই যত্ন আর আন্তরিকতা দেখে আমার মন ভরে উঠত। আমি তাকে নিজের মায়ের আসনেই বসিয়েছিলাম। কিন্তু এই আপাতশান্ত পরিবেশের ভেতরে যে একটা অদৃশ্য ঝড়ের প্রস্তুতি চলছিল, তা আমি বিন্দুমাত্র টের পাইনি। তার আচরণের পেছনে হয়তো এক ধরনের রহস্য ছিল, তা বোঝার মতো অভিজ্ঞতা আমার ছিল না। স্বামীকে হারানোর পর তিনি একা হয়ে পড়লেন। তার সেই মানসিক চেষ্টার প্রথম প্রভাব পড়েছিল আমাদের সংসারে, যা আমি তখনও বুঝতে পারিনি। আমার জীবনের সবচেয়ে কঠিন সময়টি আসছে তা ঘুণাক্ষরেও টের পাইনি। রহস্যের শুরুটা হয় খুব সামান্য একটা ঘটনা দিয়ে। একদিন অফিস থেকে ফেরার পর কুলসুম আমার সাথে কেমন যেন এড়িয়ে এড়িয়ে কথা বলছিল। আমি ভেবেছিলাম হয়তো শরীর খারাপ, কিন্তু রাতে খাবার টেবিলে সে হঠাৎ করেই বলে উঠল, তোমার কি আজকাল আমার সাথে কথা বলতে ভালো লাগে না? আমি অবাক হয়ে গেলাম। এমন কথার কোনো ভিত্তি ছিল না। আমি তাকে বোঝানোর চেষ্টা করতেই সে রেগে গিয়ে বলল, মা ঠিকই বলেছে, মানুষ নাকি সময়ের সাথে বদলে যায়। আমি চমকে উঠে শাশুড়ির দিকে তাকালাম। তিনি খুব স্বাভাবিকভাবে খাচ্ছিলেন, যেন কিছুই জানেন না। পরদিন আমি অফিস থেকে ফেরার পর শাশুড়িমা আমার জন্য শরবত নিয়ে এলেন। কুলসুম তখন ঘরে ছিল না। তিনি আমার পাশে বসে শান্ত গলায় বললেন, বাবা, কুলসুম তো এখনও অনেক আবেগপ্রবণ। ও সংসারের ব্যাপারে এখনও শিখছে। ওর কোনো কথায় তুমি কিছু মনে করো না। আমি তাকে আশ্বস্ত করলাম যে তেমন কিছুই হয়নি। কিন্তু তিনি বলতে লাগলেন, আমি তো আছি, তোমার যে কোনো অসুবিধা আমি দেখব। তুমি শুধু আমার পরামর্শ মতো চলো, দেখবে সংসারে কোনো অশান্তিই থাকবে না। তার এই কথাটাই কেমন যেন একটা অস্বস্তি ছিল, যা আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম আমার অজান্তেই আমার আর কুলসুমের মাঝখানে একটা অদৃশ্য দেয়াল তৈরি করার চেষ্টা চলছে। শাশুড়িমা খুব কৌশলে কুলসুমের কানে আমার সম্পর্কে ছোট ছোট নেতিবাচক কথা বলতে শুরু করেছিলেন। যেমন, আমি হয়তো তার মায়ের যথেষ্ট যত্ন নিচ্ছি না, অথবা অফিসের কাজে বাইরে গেলে তিনি সেটাকে অন্যভাবে কুলসুমের কাছে উপস্থাপন করতেন। কুলসুম তার মাকে অন্ধের মতো বিশ্বাস করত, ফলে সে আমার প্রতিটি কাজেই সন্দেহ খুঁজে পেত। আমাদের সম্পর্কে সেই সহজ স্বাভাবিক ভাবটা ধীরে ধীরে ফিকে হতে শুরু করল। আমার উপলব্ধি হতে শুরু করল যে মনোয়ারা বেগম আসলে তার মেয়ের উপর থেকে নিজের কর্তৃত্ব হারাতে চাননি। তিনি হয়তো ভেবেছিলেন মেয়ের সংসারে এসে তিনি সেই সংসারেরও প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী হয়ে উঠবেন। কিন্তু আমি, অর্থাৎ তার জামাই, সেই অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছিলাম। তাই তিনি প্রথম থেকেই আমাকে মানসিকভাবে দুর্বল করে কুলসুমের চোখে আমার প্রতি সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। আমার সেই গোছানো জীবনে এক অজানা আশঙ্কার মেঘ জমতে শুরু করেছিল।
দিন যত গড়াতে লাগলো পরিস্থিতি তত জটিল হতে শুরু করলো। মনোয়ারা বেগম আমার আর কুলসুমের প্রতিটি ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করাটাকে তার অধিকার বলে মনে করতে লাগলেন। আমি কি পড়ব, কোথায় যাব, কার সাথে মিশব, সবকিছুতেই তিনি মতামত জানাতে চাইতেন। প্রথম দিকে আমি বিষয়গুলোকে গুরুত্ব দিইনি, ভেবেছি বয়স্ক মানুষ হয়তো একাকিত্ব থেকে এমনটা করছেন। কিন্তু যখন দেখলাম তিনি কুলসুমকেও আমার বিরুদ্ধে প্রভাবিত করতে শুরু করেছেন, তখন আমি চুপ করে থাকতে পারলাম না। আমি একদিন কুলসুমকে আলাদা করে বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের ব্যক্তিগত বিষয়গুলো যেন আমরা নিজেরাই সমাধান করি। কুলসুম কথা শোনার বদলে উল্টো আমাকেই ভুল বুঝল। সে কাঁদতে কাঁদতে বলল, মাকে এখানে নিয়ে আসাটাই আমার ভুল হয়েছে। তুমি কি এখন মাকে সহ্য করতে পারছো না, তাই না? তিনি আমার মা শাহরিয়ার, তার খেয়াল রাখা আমার দায়িত্ব। আমি হতবাক হয়ে গেলাম। আমি কখনো বলিনি যে আমি তাকে সহ্য করতে পারি না। আমি শুধু আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তার কথা বলছিলাম। কিন্তু কুলসুমের মননে তখন তার মায়ের কথাগুলো এমনভাবে গেঁথে গেছে যে আমার যুক্তি তার কাছে পৌঁছালো না। সেদিন রাতে আমাদের শোবার ঘরে এক বিরক্তিকর নীরবতা নেমে এলো। মনোয়ারা বেগম তার পন্থা বদলায়। তিনি সরাসরি আমার সঙ্গে মিঠতার ছাপ রাখা শুরু করলেন। কুলসুম যখন বাড়িতে নেই তখন তিনি আমার কাছে এসে বসতেন এবং খুব নম্রভাবে কথা বলতেন, আমায় যে খাবার পছন্দ সেটা রান্না করে আনতেন। একদিন তিনি আমাকে বললেন, বাবা শাহরিয়ার, তুমি বুদ্ধিমান ছেলে, কুলসুম বড় গর্বিত। ও যদি কখনো তোমার সাথে ঝগড়া করে তুমি আমাকে জানিও, আমি ওকে ডোঝাবো যাতে ও তোমার কথা মান্য করে। তার কথাগুলোতে এক ধরনের অস্বস্তিকর ইঙ্গিত ছিল যা আমি উপেক্ষা করেছিলাম। তিনি চাইছিলেন আমি যেন কুলসুমের বিরুদ্ধে তার পাশে দাঁড়াই। আমি সেদিন খুব শান্তভাবে তাকে উত্তর দিয়েছিলাম, মা, কুলসুম আমার স্ত্রী। আমাদের মধ্যে কোনো সমস্যা হলে সেটা আমরা নিজেরাই মিটিয়ে নিতে পারবো। আপনি অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করবেন না, এটা ভালো হয়। আমার এই প্রত্যাখ্যান তিনি সহজভাবে নিলেন না। আমি তার চোখে একটি অসন্তোষের ছোঁয়া দেখতে পেলাম। তিনি হয়তো আশা করেছিলেন যে আমি তার প্রস্তাবে সায় দিব, কিন্তু আমি আমার স্ত্রীর প্রতি বিশ্বাসঘাতকতা করতে রাজি ছিলাম না। আমি চেয়েছিলাম আমাদের সম্পর্কটা স্বচ্ছ ও সম্মানের ভিত্তিতে থাকুক। আমার এই সততা পরবর্তীতে আমার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ালো। সেদিনের পর থেকে মনোয়ারা বেগম আমার প্রতি আরও বেশি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করলেন। তিনি বুঝতে পারলেন যে আমাকে সহজে প্ররোচিত করা যাবে না, তাই তিনি তার প্রভাব বাড়াতে লাগলেন। তিনি কুলসুমকে বুঝাতে লাগলেন যে আমি তার মায়ের সাথে ঠিকমতো আচরণ করি না, আমি তাকে সম্মান দিই না। এভাবে তিনি কুলসুমের মধ্যে সন্দেহ তৈরি করছিলেন। কুলসুম স্বাভাবিকভাবেই তার মাকে বিশ্বাস করত। ফলত সে প্রায়শই আমার সঙ্গে মনোমালিন্য শুরু করে দিত। আমি যখন কিছু বলতাম সে তা আমার মাকে অপমান করার প্রচেষ্টা হিসাবেই বুঝত। সংসারের শান্তি বড় ক্ষতিগ্রস্ত হল। যে কুলসুম আগে আমাকে ছাড়া কিছুই বুঝত না, সে এখন দূরত্ব বজায় রাখতে চাইছিল। রাতে সে প্রায়ই তার মায়ের ঘরে থাকত। আমি একাগ্রচিত্তে আমাদের শোবার ঘরে নিজেকে একা অনুভব করতাম। বুঝতে পারছিলাম না এই জটিল পরিস্থিতি থেকে কিভাবে মুক্তি মিলবে। আমি আমার ভালোবাসার সংসারটাকে ধীরে ধীরে ভেঙে পড়তে দেখছিলাম, কিন্তু করণীয় খুঁজে পাচ্ছিলাম না। শাশুড়ি মায়ের এই আচরণে আমার সংসারে মানসিক চাপ তৈরি হচ্ছিল। আমি কয়েকবার এলাকার একজন সম্মানিত ব্যক্তি রহিম চাচাকে দিয়ে শাশুড়িকে বোঝানোর চেষ্টাও করেছিলাম। রহিম চাচা মনোয়ারা বেগমকে অনেক আদর করতেন। তিনি একদিন আমাদের বাসায় এসে কুলসুম আর তার মাকে বোঝালেন যে জামাই বউয়ের ব্যক্তিগত জীবনে তৃতীয় ব্যক্তির অবৈধ হস্তক্ষেপ ঠিক নয়। কিন্তু মনোয়ারা বেগম রহিম চাচার সামনে আবেগপ্রবণ হয়ে ওঠেন এবং এমনভাবে বিষয় উপস্থাপন করলেন যেন সব দোষ আমার উপর চাপানো হচ্ছে। তিনি এমনই প্রতিক্রিয়া দেখালেন যে মানুষকে বিভ্রান্ত করা সহজ হয়ে উঠল। রহিম চাচা উল্টো আমাকে বললেন, বাবা, উনি বিধবা মানুষ, মনটা অনেক ভালো, তুমি একটু ধৈর্য ধরো। আমি হতাশ হয়ে ফিরে এলাম। মনোয়ারা বেগমের আবেগপ্রবণ আচরণ আমার সত্যকে অস্পষ্ট করে দিয়েছে। আমি বুঝতে পারলাম এই সংগ্রামটি আমাকে একা লড়ে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু কিভাবে? আমার স্ত্রী আমার প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে এবং আমার শাশুড়ি জীবনের পরিস্থিতি আরও জটিল করেছেন। আমার নিজের ঘরেই আমি ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়ছিলাম। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছালো যে আমার প্রতিটি নিঃশ্বাস নেওয়াও যেন কঠিন হয়ে উঠল। মনোয়ারা বেগম আমার ওপর এক ধরনের মানসিক প্রভাব খাটাতে শুরু করলেন। তিনি খুব সুকৌশলে আমার অফিসের কাজের সময় নিয়েও কুলসুমের মনে সন্দেহ তৈরি করতে লাগলেন। আমার ফিরতে সামান্য দেরি হলেই তিনি কুলসুমকে বলতেন, দেখলি, তোর স্বামী এখন ঘরে ফিরতে দেরি করছে, নিশ্চয়ই বাইরে অন্য কোথাও সময় দিচ্ছে।
কুলসুম প্রথমে বিশ্বাস না করলেও একই কথা প্রতিদিন শুনতে শুনতে তার মনেও সন্দেহের বীজ গজাতে শুরু করল। একদিন আমি অফিস থেকে একটি জরুরি মিটিং সেরে ফিরছিলাম। রাস্তায় প্রচণ্ড যানজটের কারণে ফিরতে রাত 10টা বেজে গেল। বাসায় ঢোকার সাথে সাথেই কুলসুম রাগে ফেটে পড়ল। সে রাগান্বিত কণ্ঠে বলল, কোথায় ছিলে এত রাত পর্যন্ত? কেন ফোন ধরছিলে না? আমি হতভম্ব। কুলসুমের এই আচরণ আমি আগে কখনো দেখিনি। আমি বোঝানোর চেষ্টা করলাম যে অফিসে ক্লায়েন্ট মিটিং ছিল, কিন্তু সে কিছুই শুনতে চাইল না। সে বলল, মা আমাকে সব বলেছে, তুমি নাকি এখন আগের মতো আমাকে সময় দাও না। আমি পিছনে তাকিয়ে দেখি শাশুড়িমা দরজার আড়ালে দাঁড়িয়ে আছেন। সেই দৃশ্যটা আমার বুকের ভেতর কেমন একটা ব্যথা জাগালো। আমি বুঝতে পারলাম এই সব কিছুর পেছনে কার প্রভাব কাজ করছে। আমি কুলসুমকে শান্তভাবে বললাম, তুমি তোমার মায়ের কথায় আমাকে সন্দেহ করছো? আমাদের এত বছরের ভালোবাসা ও বিশ্বাস কি এতটাই দুর্বল? আমার কথা শুনে কুলসুম আরও আবেগপ্রবণ হয়ে পড়ল। সে বলল, আমার মা কখনো ভুল বলেন না, তুমি মাকে নিয়ে কোনো কথা বলবে না। সেদিন রাতে আমাদের মধ্যে যে ঝড় বয়ে গেল তা আমাদের সম্পর্কের বন্ধনকে আরও দুর্বল করে দিল। পরদিন সকালে আমি নাস্তা না করেই অফিসের জন্য বের হতে যাচ্ছিলাম। মনোয়ারা বেগম আমার পথ আটকে দাঁড়ালেন। খুব মৃদু স্বরে বললেন, বাবা, কাল রাতে যা হয়েছে তার জন্য তুমি কুলসুমের উপর রাগ করো না। ও আসলে তোমাকে অনেক ভালোবাসে, তাই হয়তো একটু বেশি আবেগে কিছু বলে ফেলেছে। তার কথাগুলো আমার কাছে ভীষণ কৌশলী মনে হলো। তিনি এমনভাবে কথা বলছিলেন যেন তিনি আমাদের মঙ্গল চান, কিন্তু আমি জানতাম এর আড়ালে অন্য উদ্দেশ্য লুকিয়ে আছে। আমি শান্তভাবে বললাম, মা, আপনি যদি সত্যিই আমাদের ভালো চান তাহলে দয়া করে আমাদের কিছুটা সময় দিন, আমরা নিজেরাই সমস্যাগুলো ঠিক করে নিতে পারব। আমার এই সরাসরি কথায় তিনি কিছুটা অপমানিত বোধ করলেন। মুখের অভিব্যক্তি বদলে গেল। তিনি বললেন, বাহ, এখন আমি নাকি তোমাদের সংসারের সমস্যা? ঠিক আছে, আমি নিজেই চলে যাব। এই বলে তিনি কাঁদতে শুরু করলেন। ঠিক তখনই কুলসুম ঘর থেকে বেরিয়ে এসে এই দৃশ্য দেখে ভুল বুঝল। ভাবল আমি তার মাকে অপমান করেছি। কুলসুম দ্রুত তার মাকে জড়িয়ে ধরল এবং আমার দিকে তাকিয়ে বলল, তুমি কিভাবে আমার মায়ের সাথে এমন ব্যবহার করলে? তুমি যদি চাও মা চলে যাক, তাহলে আমিও এই ঘরে থাকব না। আমি নির্বাক হয়ে গেলাম। যে স্ত্রী একসময় আমার সুখ দুঃখের সঙ্গী ছিল, সে আজ তার মায়ের প্রভাবে আমাকে শত্রু ভাবছে। আমার নিজের বাড়িতে, আমার নিজের সংসারে আমি যেন এক অচেনা মানুষ হয়ে পড়েছিলাম। আমার জীবন ধীরে ধীরে অসহ্য হয়ে উঠছিল। অফিসে মন বসাতে পারতাম না। সহকর্মীরা আমার এই মন মরা ভাব লক্ষ্য করত। আমি কারো সাথে কিছু বলতে পারতাম না, কারণ এটি ছিল একান্ত পারিবারিক সমস্যা যা অন্যের কাছে বলা মানায় না। মনোয়ারা বেগম এমনভাবে আচরণ করছিলেন যেন আমি ধীরে ধীরে পরিবারের সিদ্ধান্ত থেকে দূরে সরে যাচ্ছি। তিনি হয়তো চেয়েছিলেন পরিবারটি তার মতো অনুযায়ী চলুক। আমি বুঝতে পারছিলাম মনোয়ারা বেগম এক ধরনের অতিরিক্ত চিন্তায় ব্যস্ত, যাকে বলে অতিরিক্ত অধিকারবোধ বা অতিরিক্ত নিয়ন্ত্রণের প্রবণতা। তিনি তার মেয়ের ওপর নিজের কর্তৃত্ব ছাড়তে পারছিলেন না, আর আমি সেই জায়গা করে নেওয়ায় আমাকে তিনি নিজের প্রতিপক্ষ হিসেবে দেখছিলেন। এই পারিবারিক দ্বন্দ্বে আমি ধীরে ধীরে নিজেকে অসহায় মনে করতে লাগলাম। আমার সততা, ধৈর্য আর সহনশীলতা যেন আমারই দুর্বলতায় পরিণত হচ্ছিল। মনোয়ারা বেগম এবার তার পরিকল্পনার ধরন পরিবর্তন করলেন। তিনি কুলসুমের কাছে আমার ভাবমূর্তি নষ্ট করার পাশাপাশি সংসারের আর্থিক বিষয়ে আমার অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে লাগলেন। তিনি কুলসুমকে বোঝাতে লাগলেন যে সংসারের সব টাকা পয়সা আমার হাতে থাকা ঠিক নয়। তিনি বলতেন, পুরুষ মানুষের হাতে টাকা থাকলে অনেকে অপ্রয়োজনে খরচ করে ফেলে। তুই সব টাকা নিজের কাছে রাখ, তাতে তোরই সুবিধা হবে। কুলসুম, যে আগে কখনো আর্থিক হিসাব রাখত না, সেও মায়ের কথায় প্রভাবিত হয়ে আমার কাছে প্রতি মাসের বেতনের পুরো হিসাব চাইতে শুরু করল। আমি তাতেও কিছু বলিনি। আমি আমার বেতনের বড় অংশ কুলসুমের হাতে তুলে দিতাম। কিন্তু সমস্যা শুরু হলো অন্য জায়গায়। মনোয়ারা বেগম কুলসুমকে দিয়ে মাসে মাসে অনেক অপ্রয়োজনীয় খরচ করাতে লাগলেন। কখনো দামি পোশাক, কখনো গয়না, আবার কখনো ঘরের সাজসজ্জার নানা জিনিস, যেগুলোর অনেকটাই প্রয়োজন ছিল না। মাসের মাঝামাঝি এলেই টাকার অভাব দেখা দিত।
আমি কুলসুমকে খরচের ব্যাপারে সংযত হতে বললে সে রেগে যেত, বলতো আমার মা সবসময় ভালো থাকতে অভ্যস্ত ছিলেন, আর এখন তুমি যাও মা কষ্টে থাকুক। আমি শান্তভাবে বোঝাতে চেষ্টা করতাম যে শখ আর প্রয়োজনের মধ্যে পার্থক্য আছে, কিন্তু আমার কথা সে শুনত না। এরই মধ্যে মনোয়ারা বেগম নতুন একটি কৌশল নিলেন। একদিন তিনি আমাকে আলাদা করে ডেকে বললেন, বাবা, তুমি যদি কিছু টাকা আমার নামে জমা রাখো তাহলে ভবিষ্যতে কাজে লাগবে। আমি বিস্মিত হয়ে গেলাম। যার মেয়ের সংসারেই এত ব্যয়, তার আবার আলাদা করে টাকার কি প্রয়োজন? আমি বুঝতে পারলাম এটা হয়তো আমাকে আর্থিকভাবে অস্বস্তিকর অবস্থায় ফেলার একটি কৌশল। আমি ভদ্রভাবে বললাম, মা, এখন সংসারের খরচ অনেক বেড়ে গেছে, তাই আপাতত এটা সম্ভব নয়। এই কথাটাই তিনি অন্যভাবে ব্যাখ্যা করলেন। তিনি কুলসুমের কাছে গিয়ে বললেন, দেখলি কুলসুম, আমি তো শুধু নিজের ভবিষ্যতের জন্য সামান্য কিছু চেয়েছিলাম, কিন্তু তোমার স্বামী আমাকে তুচ্ছ করল। কুলসুমতে শুনে ভীষণ কষ্ট পেল এবং আমার সাথে ঝগড়া শুরু করল। সে আমাকে কৃপণ বলতেও দ্বিধা করল না। আমার সম্মান, ভালোবাসা আর আত্মবিশ্বাস সব কিছু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। আমি যে মানুষটিকে ভালোবেসে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলাম, সে আজ আমার সবচেয়ে বড় সমালোচকে পরিণত হয়েছে। আর এর পেছনে আমার শাশুড়ির প্রভাব স্পষ্ট ছিল। আমি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছিলাম। আমার নিজের বাড়িতেই আমি যেন এক অচেনা মানুষ হয়ে গিয়েছিলাম। আমার খোঁজ নেওয়ার কেউ ছিল না। কুলসুম প্রায় সারাক্ষণ তার মায়ের সাথেই সময় কাটাত। একদিন অফিস থেকে ফিরে দেখি আমার ঘরের আলমারি খোলা এবং কিছু কাগজপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। আমি কুলসুমকে জিজ্ঞেস করাই সে বলল, মা আলমারি গুছাচ্ছিলেন। কথাটা শুনে আমার মনে সন্দেহ হলো। পরদিন খুঁজে দেখি আমার ব্যাংক চেক বইয়ের একটি পাতা নেই। আমি চিন্তিত হয়ে কুলসুমকে বিষয়টা জানালে সে বলল তার মা নাকি কিছু হিসাবের জন্য সেটা নিয়েছিলেন। আমি তখন খুব কষ্ট পেলাম। আমি শান্তভাবে বললাম, তোমার মা এমন কিছু করছেন যা আমাদের সংসারে শান্তি বিঘ্নিত করছে। আমার কথা শুনে মনোয়ারা বেগম ঘর থেকে বেরিয়ে এসে বললেন, আমি নাকি তোমাদের সংসার নষ্ট করছি? আমি তো শুধু তোমাদের মঙ্গলই চেয়েছি। তারপর তিনি কাঁদতে শুরু করলেন এবং বললেন, আমি এখনই এই বাড়ি থেকে চলে যাব। কুলসুম সেই দৃশ্য দেখে ভীষণ আবেগে ভেসে গেল। সে আমার সামনে দাঁড়িয়ে বলল, আজ যদি মা এই বাড়ি থেকে যান তাহলে আমিও যাব। আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। যে মানুষটার জন্য আমি এত কিছুর সঙ্গে লড়াই করছিলাম, সেই মানুষটাই আজ আমার বিপক্ষে দাঁড়িয়েছে। আমি বুঝতে পারলাম এখন আমাদের সম্পর্কের ভারসাম্য পুরোপুরি বদলে গেছে। সেই রাতের পর থেকে আমাদের বাড়ির পরিবেশ একেবারে বদলে গেল। কুলসুম আমার সাথে কথা বলা প্রায় বন্ধ করে দিল। সে আমার জন্য রান্না করা, কাপড় গুছানো কিংবা কোনো খোঁজ নেওয়া সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নিল। আমি অফিস থেকে ফিরে দেখতাম মা মেয়ের জন্য আলাদা করে ভালো খাবার রান্না হয়েছে, কিন্তু আমার জন্য কিছুই রাখা হয়নি। আমাকে প্রায়ই বাইরে থেকে খেতে হতো, নয়তো নিজেই কিছু বানিয়ে খেতাম। আমার নিজের বাড়িতে আমি যেন একজন অপরিচিত মানুষ হয়ে গিয়েছিলাম। মনোয়ারা বেগম পরিস্থিতি দেখে সন্তুষ্ট মনে হচ্ছিলেন, যেন তার ভাবনা বাস্তবায়িত হচ্ছে। তিনি কুলসুমের চিন্তাভাবনায় আমার প্রতি দূরত্ব তৈরি করতে পেরেছিলেন। এখন সংসারের নিয়ন্ত্রণ পুরোপুরি তার হাতে। তিনি প্রায়ই কুলসুমকে এমন সব কথা বলতেন যা সরাসরি আমাকে আঘাত করার উদ্দেশ্যে বলা হতো। যেমন, ভালোই হয়েছে, এখন আমরা মা মেয়েতে নিশ্চিন্তে থাকতে পারব। কুলসুমও অনেক সময় তার মায়ের কথায় সায় দিত। আমি একা একা ঘরে বসে ভাবতাম, আমার অপরাধটা আসলে কি? আমি শুধু চেয়েছিলাম আমার শাশুড়ি আমাদের সঙ্গে ভালোভাবে থাকুন, সম্মান ও ভালোবাসা নিয়ে। কিন্তু আমার এই সৌজন্যই যেন আমার জন্য বিপদ হয়ে দাঁড়ালো। তিনি আমার সহানুভূতিকে দুর্বলতা ভেবেছিলেন। মনে করেছিলেন আমি তার মেয়ের স্বামী হিসেবে নাকি তার নিয়ন্ত্রণেই থাকব। আমি যখন সেই অতিরিক্ত হস্তক্ষেপ ঠেকাতে চেষ্টা করেছি, তখনই আমি তার চোখে বিরূপ হয়ে গেছি। এর মধ্যে ঘটল আরেকটি ঘটনা। আমার অফিসের একজন নারী সহকর্মী, যিনি আমার দূর সম্পর্কের আত্মীয়ও ছিলেন, একদিন আমাদের বাড়িতে এসেছিলেন অফিসের জরুরি ফাইল দিতে। আমি তখন বাসায় ছিলাম না। তিনি ফাইলটি কুলসুমের হাতে দিয়ে চলে যান। কিন্তু মনোয়ারা বেগম এই ঘটনাটিকে অন্যভাবে ব্যাখ্যা করলেন। তিনি কুলসুমকে বললেন, এই মেয়েটির সঙ্গে তোমার স্বামীর অতিরিক্ত ঘনিষ্ঠতা আছে। আমি নিজের চোখে দেখেছি তারা কত ঘন ঘন কথা বলে। কুলসুম, যে আগে সেই সহকর্মীর প্রতি ভালো ব্যবহার করত, সেও এই কথা বিশ্বাস করে ফেলল। সে আমাকে জিজ্ঞেস করতে শুরু করল নানা প্রশ্ন, যা আমার চরিত্র নিয়ে সন্দেহ তৈরি করে। আমি জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তগুলোর একটিতে পড়েছিলাম।
যে মানুষটি আমার সততার জন্য গর্ব করত, সে আজ তার মায়ের কথায় আমার প্রতি অবিশ্বাস প্রকাশ করছে। আমার মনে হচ্ছিল এই অবিশ্বাস আমার পক্ষে সহ্য করা কঠিন হয়ে উঠছে। আমি কুলসুমকে শান্তভাবে বলেছিলাম, কুলসুম, তুমি ভুল বুঝছ, ও আমার আত্মীয়ের মতো। কিন্তু কুলসুম আমার কথা না শুনে বলল, মা যা বলেছেন সেটাই সত্যি। আমার সব যুক্তি, সব ব্যাখ্যা যেন এক দেয়ালের সামনে থেমে যাচ্ছিল। সেই দেয়ালটি ছিল আমার স্ত্রীর অন্ধবিশ্বাস, যা আমার শাশুড়ি দীর্ঘদিন ধরে তৈরি করেছেন। আমি বুঝতে পারলাম এভাবে আর চলতে পারে না, আমাকে কিছু একটা করতে হবে। আমি আমার শ্বশুরবাড়ির কিছু প্রবীণ আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করলাম, যেন কেউ নিরপেক্ষভাবে বিষয়টা বোঝেন। কিন্তু মনোয়ারা বেগম তাদের কাছেও আগে থেকেই আমার নামে নানা ভুল তথ্য ছড়িয়ে রেখেছিলেন। তাই তারাও আমার উপরে দোষ চাপালেন। তারা বললেন, একজন বয়স্ক মানুষকে নিয়ে এমন আচরণ করা ঠিক নয়, তোমারই একটু ধৈর্য ধরতে হবে। আমি অসহায় হয়ে পড়লাম। আমার কোনো বন্ধু আত্মীয় কেউই আমার পাশে দাঁড়ালো না। সবাই ভেবে নিল আমিই হয়তো শাশুড়ির সঙ্গে কঠিন আচরণ করছি। মনোয়ারা বেগমের এই সূক্ষ্ম মানসিক কৌশলের কাছে আমার সততা ও ধৈর্য ধীরে ধীরে ভেঙে যাচ্ছিল। আমার জীবনটা ধীরে ধীরে এক কঠিন সময়ের মধ্যে ঢুকে পড়েছিল, যেখানে আশার আলো ক্ষীণ হয়ে যাচ্ছিল। আমার ধৈর্য প্রায় ফুরিয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম এই উত্তেজনাপূর্ণ ও অশান্ত পরিবেশে আর এক মুহূর্ত থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি ভেঙে পড়ছিলাম। রাতে ঘুম আসত না, অফিসের কাজেও মনোযোগ হারিয়ে ফেলেছিলাম। আমার হাসি খুশি স্বভাবটা বদলে গিয়ে আমি আগের মতো প্রাণবন্ত থাকতাম না, অনেক চুপচাপ হয়ে গিয়েছিলাম। আমি নিজেকেই চিনতে পারতাম না। যে শাহরিয়ার রবিন একদিন সুখী সংসারে স্বপ্ন দেখত, সে আজ নিজের ঘরেই এক পরিত্যক্ত মানুষে পরিণত হয়েছে। মনোয়ারা বেগম তার এই পরিস্থিতিকে যেন নিজের জয় হিসেবে দেখছিলেন। তিনি এখন আমার সঙ্গে সরাসরি রূঢ় আচরণ করতেও দ্বিধা করতেন না। কুলসুমের সামনেই এমন সব মন্তব্য করতেন, যা যে কারো আত্মসম্মানকে আঘাত করতে পারে। তিনি আমাকে নানা কটু মন্তব্যে সম্বোধন করতেন। কুলসুমও তার মাকে থামাতো না, মাঝে মাঝে তাতেও সায় দিত। আমার ভেতরের সব আগ্রহ আনন্দ যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। আমি দীর্ঘ সময় ভেবে দেখলাম, আমি এই সংসার বাঁচাতে যতটা চেষ্টা করার ছিল সব করেছি। ধৈর্য ধরেছি, সম্মান দেখিয়েছি, বোঝানোর চেষ্টা করেছি, এমনকি আত্মীয় স্বজনের সাহায্য চেয়েছি। কিন্তু কিছুতেই পরিস্থিতি ঠিক হয়নি। মনোয়ারা বেগমের উদ্দেশ্য ছিল আমাকে এই সংসার থেকে দূরে সরিয়ে দেওয়া। আর কুলসুম এখন তার প্রভাবে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। আমি বুঝতে পারলাম আমাদের সম্পর্কের ভিত্তি ভেঙে গেছে। যা বাকি আছে তা শুধু একটা কষ্টকর দূরত্ব। এই অস্থিরতা ও মানসিক চাপের জন্য আমি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিলাম। আমার নিজের শান্তির জন্য, মানসিক স্থিতির জন্য এই পরিবেশ থেকে বের হওয়াটা অপরিহার্য হয়ে উঠেছিল। আমি জানি সমাজে সম্পর্ক ভাঙা সহজ বিষয় নয়, কিন্তু যদি কোনো বন্ধন ক্রমেই অস্বস্তি ও কষ্টের উৎস হয়ে ওঠে, তখন কিছুটা দূরত্ব রাখা দরকার হয়ে পড়ে। তবে আমি কুলসুমকে ত্যাগ করার কোনো ইচ্ছা রাখিনি। আমি চেয়েছিলাম তাকে শেষবারের মতো একটি সুযোগ দিতে, যেন সে বুঝতে পারে এই সম্পর্কের মূল্য কতটা। অনেক ভাবনা চিন্তার পর আমি একটি কঠিন সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্তটি নিতে আমার অনেক সাহস লেগেছিল। কুলসুমকে আমি এখনও ভালোবাসি, কিন্তু তার মায়ের প্রভাবে সে সম্পূর্ণ বদলে গেছে। আমার সিদ্ধান্ত হয়তো তাকে সেই প্রভাব থেকে মুক্ত হতে সাহায্য করবে, অথবা হয়তো আমাদের পথ আলাদা হয়ে যাবে। আমি দুটো সম্ভাবনার জন্যই নিজেকে প্রস্তুত করলাম। আমি স্থির করলাম, আমি এই বাড়ি ছেড়ে যাব না, বরং এখানেই থেকে এমন একটি পদক্ষেপ নেব যা মনোয়ারা বেগমের ভুল ধারণাকে ভেঙে দেবে। তিনি ভেবেছিলেন তিনি আমাকে সরিয়ে দিয়ে তার ইচ্ছে মতো সবকিছু চালাবেন, কিন্তু আমি তাকে প্রমাণ করতে চেয়েছিলাম আমি কোনো প্রতিযোগিতায় নেই, আমি শুধু নিজের শান্তির পথ খুঁজছি। আমি জানতাম আমার এই সিদ্ধান্ত অনেকের কাছে বিতর্কিত মনে হতে পারে, কেউ কেউ হয়তো ভুল বুঝবে, কিন্তু আমার কাছে মানসিক স্থিতি ও আত্মসম্মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি এমন এক জীবনের পথে পা বাড়ালাম যার শেষ কি হবে জানতাম না। শুধু জানতাম আমাকে এই কঠিন পরিস্থিতি থেকে বের হয়ে শান্তির পথ খুঁজে নিতে হবে। সেদিন ছিল শুক্রবার। আমি অফিস থেকে একটু আগেই ফিরে এলাম। কুলসুম আর মনোয়ারা বেগম তখন বসার ঘরে বসে টেলিভিশন দেখছিলেন।
ও হাসাহাসি করছিলেন। আমাকে দেখেই তাদের হাসি থেমে গেল। আমি শান্তভাবে তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। আমার ভেতরের সব কষ্ট ও হতাশা সেই মুহূর্তে এক শান্ত দৃঢ়তায় পরিণত হয়েছিল। আমি স্পষ্ট গলায় কুলসুমকে বললাম, কুলসুম, তোমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আর আমি চাই কথাগুলো তোমার মায়ের সামনেই বলি। কুলসুম কপাল কুঁচকে বলল, কি বলবে বলো? মনোয়ারা বেগমও আগ্রহ ভরে সোজা হয়ে বসলেন, যেন নতুন কোনো নাটকের শুরু দেখছেন। আমি গভীর শ্বাস নিয়ে বললাম, গত কয়েক মাস ধরে আমার অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে, তা তোমরা দুজনেই জানো। আমি আমাদের সংসার, আমাদের সম্পর্ক বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। তোমার মা সফলভাবে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করেছেন। মনোয়ারা বেগম কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু আমি হাত তুলে শান্তভাবে বললাম, মা, আজ দয়া করে কিছু বলবেন না, শুধু শুনুন। তারপর কুলসুমের দিকে তাকিয়ে বললাম, তুমি তোমার মায়ের কথায় আমাকে ভুল বুঝেছ, আমার প্রতি অবিশ্বাস দেখিয়েছ। আমার নিজের ঘরে আমি যেন একজন অপরিচিত মানুষে পরিণত হয়েছি। এইভাবে আর বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি শুধু কিছুটা শান্তি চাই। কুলসুম তাচ্ছিল্যে সুরে বলল, তাহলে তুমি কি চাও? যদি দূরত্বই চাও, আমি মায়ের সঙ্গে কিছুদিন থাকব। আমি হালকা একটা শুকনো হাসি দিলাম, বললাম, না কুলসুম, আমি তোমাকে কোনো আইনি পদক্ষেপের পথে নিতে চাই না, আর আমি এই বাড়িও ছাড়ব না। এই বাড়ি আমার, কিন্তু আমি আমার জীবনের বাকি সময় এভাবে অশান্তিতে কাটাতেও পারবো না। তাই আমি এমন এক সিদ্ধান্ত নিয়েছি যা নিয়মিত এবং সামাজিকভাবে সঠিক। মনোয়ারা বেগম ও কুলসুম দুজনেই বিস্ময়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি শান্তভাবে বললাম, আমি আমার মানসিক স্থিতি ও জীবনের ভারসাম্য ফিরিয়ে আনতে চাই। আমি এমন একজন সঙ্গীসুলভ মানুষকে পাশে চাই, যিনি আমাকে বুঝবেন ও শ্রদ্ধা করবেন। আমি আমার জীবনে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। আমার কথা শুনে ঘরে নিস্তব্ধতা নেমে এলো। কুলসুম হতবাক হয়ে বসে রইল। হয়তো সে ভাবছিল আমি চলে যাব বা ক্ষমা চাইব, কিন্তু এই সিদ্ধান্ত তার কল্পনার বাইরে ছিল। মনোয়ারা বেগম বিস্মিত কণ্ঠে বললেন, তুমি এমন কথা বললে? আমার মেয়ে থাকা অবস্থায় তুমি নতুন করে জীবন শুরু করবে? এটা কিভাবে সম্ভব? আমি শান্ত গলায় উত্তর দিলাম, আপনারা আমাকে এই অবস্থায় আসতে বাধ্য করেছেন। আমি কেবল নিজের মানসিক শান্তির জন্য এই পদক্ষেপ নিচ্ছি। আমি আইনজীবীর সঙ্গে কথা বলেছি এবং আমি আমার সিদ্ধান্তে অটল। এই বলে আমি ঘরের দিকে পা বাড়ালাম। মনে হলো বুকের ওপর থেকে ভারী একটা বোঝা নেমে গেল। আমি জানতাম এই কথাগুলো ঘরে এক ঝড় তুলবে, কিন্তু হয়তো এই ঝড়ের পরেই শান্তির কোনো রাস্তা খুলবে। কুলসুম আমার পথ আটকালো, তার চোখে ভয়ের ছায়া। কাপা কণ্ঠে সে বলল, শাহরিয়ার, তুমি সত্যি এটা করবে? আমি তোমার স্ত্রী। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, তুমি আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিলে কুলসুম, কিন্তু গত কয়েক মাস ধরে তুমি কেবল তোমার মায়ের প্রভাবের মধ্যে থেকেছ। আমাদের সম্পর্ককে তোমার নিজের মতো করে বোঝার চেষ্টা করনি। আমার কণ্ঠে কোনো রাগ ছিল না, কেবল গভীর বেদনা। আমি জানতাম এই কথাগুলোর পর সবকিছু আর আগের মতো থাকবে না। কিন্তু এই সিদ্ধান্তই হয়তো আমার জীবনে এক নতুন সূচনা নিয়ে আসবে। আমার সেই ঘোষণার পর পুরো বাড়িটায় এক গভীর নীরবতা নেমে এলো। মনোয়ারা বেগম হতভম্ব হয়ে বসে রইলেন। তিনি হয়তো ভাবতেও পারেননি আমি এমন একটি সিদ্ধান্ত নিতে পারি। তিনি ভেবেছিলেন আমি হয় চুপচাপ সব সহ্য করব, নয়তো বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু আমি তার পরিকল্পনাটাই বদলে দিয়েছি, এটা তিনি কল্পনাও করেননি। তার মুখে প্রথমবার আমি বিজয়ের হাসির বদলে দেখলাম এক গভীর পরাজয়ের ছাপ। মনে হলো তিনি বুঝতে পারছেন নিজের পরিকল্পনার ফলেই পরিস্থিতি জটিল হয়ে গেছে। কুলসুম আমার ঘরের দরজায় এসে দাঁড়ালো, তার চোখে জল নেমে এলো। সে আমার দিকে তাকিয়ে অনুরোধের সুরে বলল, শাহরিয়ার, আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছি। এই প্রথম কুলসুম নিজের ভুলের কথা স্বীকার করল। আমি তার দিকে তাকালাম, কিন্তু আমার ভেতরের ক্ষতগুলো তখনও গভীর। আমি শান্তভাবে বললাম, তোমার এই উপলব্ধিটা হতে অনেক দেরি হয়ে গেছে কুলসুম। সেই রাতে মনোয়ারা বেগম আমার সঙ্গে কথা বলতে এলেন। তার গলায় আর আগের মতো তীক্ষ্ণতা ছিল না। তিনি বললেন, বাবা, আমি স্বীকার করছি আমার কিছু ভুল হয়েছে, কিন্তু তুমি যদি অন্য কোনো সম্পর্কের কথা ভাবো তাহলে আমার মেয়ের জীবনে সমস্যা তৈরি হতে পারে। তুমি এই সিদ্ধান্তটা ফিরিয়ে নাও। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, মা, আপনি শুধু আপনার মেয়ের জীবনটা দেখতে পাচ্ছেন, কিন্তু আমার জীবনটা দেখতে পাচ্ছেন না। কুলসুমের ভাবনা বদলাতে শুরু করল। হয়তো এই প্রথম সে স্পষ্টভাবে বুঝতে পারল তার মা আসলে তার সংসারের শান্তি চায়নি,
বরং নিজের একাকিত্ব ও নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা থেকেই তিনি অজান্তে তার সংসারটাকে ক্ষতিগ্রস্ত করেছেন। কুলসুম তার মায়ের সামনে গিয়ে বলল, মা, কেন এমন করলে? কেন আমার সংসারটা ভেঙে দিলে? শাহরিয়ার তো তোমাকে নিজের মায়ের মতোই শ্রদ্ধা করত, আর তুমি তাকেই আমার চোখে ভুল প্রমাণ করেছ। মনোয়ারা বেগম কোনো উত্তর দিতে পারলেন না, শুধু নিঃশব্দে মাথা নিচু করে বসে রইলেন। কুলসুম আমার সামনে এসে কাঁদতে কাঁদতে বলল, আমি ভুল বুঝেছিলাম শাহরিয়ার, আমি মায়ের অতি ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম, তোমাকে বুঝতে পারিনি। তুমি আমাকে আরেকটা সুযোগ দাও, আমি সব ঠিক করে ফেলব। এখন থেকে আমি আমাদের সম্পর্ককে নিজের মতো করে বাঁচাতে চাই। তার কথাগুলো আমার হৃদয় দাগ কাটল। আমি দেখলাম এ যেন সেই কুলসুম যাকে আমি একসময় সত্যিকারের ভালোবেসেছিলাম। সে শুধু ভুল পথে চালিত হয়েছিল। আমি কুলসুমকে ধীরে দাঁড়াতে সাহায্য করলাম, বললাম, আমি নতুনভাবে জীবন শুরু করার কথা ভেবেছিলাম আমার মানসিক শান্তির জন্য কুলসুম, তোমাকে আঘাত দেওয়ার জন্য নয়। যদি দেখি সেই শান্তিটা আমি আবার তোমার সঙ্গেই ফিরে পাচ্ছি, তাহলে আমার আর অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। কুলসুম আমার হাত শক্ত করে ধরল, চোখে জল নিয়ে বলল, তুমি আমাকে এই সুযোগটা দাও শাহরিয়ার, আমি সত্যি পরিবর্তন আনতে চাই। মনোয়ারা বেগম এই দৃশ্য দেখে হয়তো জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেলেন। তিনি বুঝলেন অতিরিক্ত নিয়ন্ত্রণ বা ভুল পরামর্শ কোনো সম্পর্কের জন্য শুভ নয়। ধীরে ধীরে আমাদের সংসারে শান্তি ফিরে এলো। কুলসুম তার ভুল বুঝে তা সংশোধনের চেষ্টা করতে লাগল। মনোয়ারা বেগমও একসময় নিজের ভুল স্বীকার করে আমাদের প্রতি স্নেহ দেখালেন এবং কিছুদিনের জন্য দূরসম্পর্কের আত্মীয়ের বাড়ি থাকার সিদ্ধান্ত নিলেন। হয়তো তিনি বুঝেছিলেন আমাদের সংসারটা নতুন করে গুছিয়ে নিতে আমাদের একটু সময় দরকার। আমি তাকে থামাইনি, কারণ কিছু সময় নীরবতাই সম্পর্ককে সুস্থ করে তোলে। বন্ধুরা, আমার জীবনে এই পরিস্থিতি থেকে আমি বুঝতে পারলাম দাম্পত্য সম্পর্ক বিশ্বাস, শ্রদ্ধা ও বোঝাপড়ার এক পবিত্র বন্ধন। যখন কোনো তৃতীয় ব্যক্তি, সে যতই কাছের হোক, সেই সম্পর্কে অযাচিত হস্তক্ষেপ করে, তখন সম্পর্ক ভাঙনের মুখে পড়ে। বাবা মায়েরও উচিত সন্তানের দাম্পত্য জীবনে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ না করা, কারণ সেটা তাদের সুখের পথে বাধা হতে পারে। একইভাবে স্বামী স্ত্রীরও উচিত নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করা, বাইরের পরামর্শে নয়, পরস্পরের প্রতি আস্থা রেখে। অন্ধবিশ্বাস বা অতিরিক্ত নিয়ন্ত্রণ কখনো সুখ আনে না, বরং ভুল বোঝাবুঝি তৈরি করে। তাই আসুন আমরা সবাই সম্পর্কের প্রতি যত্নশীল হই, একে অপরকে সময় দিই এবং বোঝাপড়া ও ভালোবাসার মাধ্যমেই সুখী সংসার গড়ে তুলি। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।